চুপ্পু, আমি যেটা শুনেছিলাম আমার সোর্সের মাধ্যমে যে উনি নাকি আগেই পদত্যাগ সাইন করেছেন, কিন্তু উনাকে এটা অফিসিয়ালি করা হয়নি, কারণ তাহলে হয়তো বা স্পিকার এসে কনস্টিটিউশন অনুযায়ী প্রেসিডেন্ট হয়ে যেতেন। বাট এই পরিস্থিতিতে আমি মনে করি দিস দ্য রাইট টাইম চুপ্পুর চলে যাওয়া। এবং আমি আপনাকে বলে রাখি উনার এগেনস্টে মানে কতগুলো অব্লিগেশন জন্য বলতে পারতেছে না, উনার এগেনস্টে এত উনি দুদকের চেয়ারম্যান থেকে শুরু করে এত এলিগেশন আছে, মানে উনাকে চোখ বন্ধ করে 10 বছরের জেল দিয়ে দেওয়া যাওয়ার মতো মানে উনি পাপ উনি অলরেডি করেছেন। বাট আমার মনে হয় যে এখন যেহেতু একটা প্রেসিডেন্টের ইয়াতে আসেন, এগুলো আসতেছে না, উনি পদত্যাগ করার পরে এই জিনিসগুলো আসবে। আমি মনে করি ওনার প্রেসিডেন্ট থাকার অ্যাকচুয়ালি কোনো যোগ্যতা নাই। আমরা সবাই জানি উনি ছিলেন হচ্ছে মুজিব বাহিনীর সদস্য, মানে হচ্ছে যারা ইন্ডিয়াতে ট্রেন হওয়া, এটা হচ্ছে ভারতীয় নাগরিক, উনি ভারতীয় এজেন্ট। তো উনি এসে আমাদের এখানে দেশের প্রেসিডেন্ট আওয়ামী লীগ বানিয়ে দিয়েছে। যে যাই হোক, আমাদের দেশের কপাল খারাপ যে আমরা শেখ হাসিনার মতো একজন টাইরেন্টকে পেয়েছি, আর আমাদের কিছু ধর্মান্ধ বলতেছি, মানে দল কানা লোকজন তাকে নিয়ে, এবং আমাদের আমাদের সেনাবাহিনী থেকে শুরু করে যত অ্যাডমিনিস্ট্রেশনের যত লোকজন আছে তারা তাকে সাপোর্ট দিয়ে গেছে। এবং আমি মনে করি যে এই সেনাবাহিনী যে এই যে গুম খুন এবং অন্যান্য কিছুর সাথে যে জড়িত হয়েছে, এটাকে আমরা সিরিয়াসলি দেখতে ইচ্ছুক, সিরিয়াসলি ডিল করা উচিত সরকারের। সেটা হচ্ছে সেনাবাহিনী হচ্ছে আমাদের, আপনি একটা জিনিস দেখেছেন যখন আন্দোলনটা হয়েছে, লাস্ট রিসোর্স সবাই আমরা গিয়েছি সেনাবাহিনীর দিকে, এবং যারা আন্দোলন গ্রাউন্ডে করেছেন তাদের সাথে কয়েকজনের সাথে আমি কথা হয়েছে। যেহেতু আমি সেনাবাহিনী কি করবে এটা আমি মাঝে মাঝেই আমি আপডেট দিচ্ছিলাম আমার লাইভে, উনি বললেন যে স্যার, কয়েকজন বললেন ভাই সেনাবাহিনী যদি গুলি করে আমরা কিন্তু পেরে উঠবো না, এটা হচ্ছে লাস্ট রিসোর্ট। তো সেনাবাহিনী এই ভরসার জায়গাটাকে ভারত যেভাবে করাপ্টেড করেছে, যারা গুম খুন এগুলোর সাথে সরাসরি জড়িত তাদেরকে আমাদেরকে অ্যাকচুয়ালি অফিসিয়ালি তাদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়ার জন্য তাদেরকে সেই অনুযায়ী আইনত ব্যবস্থা নিতে হবে। আদারওয়াইজ আমরা সেনাবাহিনীকে ঠিক করতে পারবো না। পরবর্তীতে আরো এক পার্টি আসবে, এসে আমাদেরকে এই সেম জিনিসের মধ্যে করাবে। যেহেতু যদি একটা এক্সাম্পল হয় যে এরকম গুম খু করেও পার পেয়ে যাওয়া যায়, গুম খুন যারা করেছে, আমি মনে করি গুমে যারা ছিল বা আছে তাদের কেন এখনো 1 মাস হয়ে গেছে, আমরা কেন এখনো পুরোপুরি এটার এই আয়নাঘরের অভিযানটা কেন করা হয়নি এখন পর্যন্ত? এই কোশ্চেনটা তো আমি ওয়াকার স্যারকে করবো, যে আপনি জানেন আয়নাঘর এক্সিস্ট করছে, এবং আয়নাঘর যারা চালাইছে সিটিআইবির যে সমস্ত অফিসার ছিল তারা এখনো সার্ভিং আছে, তারা এখনো আপনার ইয়ার নিচে আছে। এবং আমি একটা জিনিস বলি, যে সমস্ত আমি যখন ফ্যাসিস্ট আমলে আমি যখন লেখালেখি করতাম, কথাবার্তা বলতাম, আমার এগেনস্টে যে সমস্ত রিটায়ার্ড মিলিটারি অফিসার যারা নন আওয়ামী লীগ, তারা আমার এগেনস্টে যখন কথা বলতো বিভিন্ন জায়গায়, ওই সেম গ্রুপটা এখন ওয়াকার স্যারের পক্ষ নিয়ে আমার এগেনস্টে কথা বলে। এটা থেকে আপনি কি বুঝেন? আমি যেটা মনে করি, ওয়াকার স্যার অফিসার জুনিয়র অফিসারদের প্রেসারে পড়ে একটা সিচুয়েশনে উনি হিরো হয়েছে, আমরা তাকে হিরো বলতে চাই, কিন্তু আমি মনে করি উনি এখনো আমাদের এক্সপেক্টেড যে বিপ্লব অনুযায়ী যাদের গুম খুন এবং আয়নাঘরের সাথে জড়িত, এদেরকে এখনো উনি ধরতেছেন না। এবং আমি তো মনে করি যে আয়নাঘরের লোকজনকে আপনারা পেয়েছেন কি জন্য? কারণ ব্রিগেডিয়ার হাসান নাসির উনি নিজে মায়ের ডাকে সমস্ত লোকজনকে নিয়ে ডিজিএফআই অফিসের সামনে একটা শোডাউন করেছে, এই জন্য তারা তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে, আদারওয়াইজ এটা এত তাড়াতাড়ি হতো না। সো আমি মনে করি যে লোকের সবচেয়ে বেশি আয়নাঘরের এগেনস্টে যারা ছিল কার্যকরী ব্যবস্থা নেওয়ার কথা উনি নিচ্ছেন, ওটা হচ্ছে জেনারেল ওয়াকার স্যার। ইভেন আমি জানি যে 1 সপ্তাহ আগে উনি ডিসিশন নিয়েছেন যে মুজিব স্যারকে ধরবেন, এটা উনি ধরেছেন আরো 5-6 দিন পরে। এত টাইম নেওয়ার কোনো কিছু নাই। হি গট অল দ্য পাওয়ার, অল দ্য স্ট্রেংথ, অল দ্য রুলস তার আন্ডারে আছে। আমি তো মনে করি যে তবে একটা জিনিস আমি আবার বলবো যে আয়নাঘরের যারা আছে তাদের এগেনস্টে আমি মামলা হওয়ার এখন দেখতেছি না। তবে আমরা যদি চাই এটা ফাস্ট হওয়া উচিত, তাহলে হচ্ছে যারা ভিকটিম তাদের ইমিডিয়েটলি ওই অফিসার যারা আছেন ওদেরকে ধরে সবাই মামলা করতে হবে। যদি একটা মামলা করে, ওয়াকার স্যারের কোনো অল্টারনেটিভ থাকবে না ওই অফিসারকে ফোর্স রিটায়ারমেন্ট করে দেওয়ার জন্য, তার মানে তাকে আর্মি থেকে বের করে দেওয়ার জন্য। তো আমরা উনি যদি এখন না করে, নিজে থেকে না করে, আমাদের উচিত যারা ভিকটিম তারা ইমিডিয়েটলি এটা নিয়ে মামলা করা, এবং তাহলেই সেনাবাহিনী তাকে তাড়াতাড়ি, যেহেতু মামলা করা হলেই তাকে অ্যারেস্টের প্রশ্ন আসবে, তখন সাথে সাথে তাকে ওয়াকার স্যার মানে ফোর্স রিটায়ারমেন্ট দিতে বাধ্য হবে। আয়নাঘরের যারা আছে তাদের এগেনস্টে আমি মামলা হওয়ার এখন দেখতেছি না।
তবে আমরা যদি চাই এটা ফাস্ট হওয়া উচিত, তাহলে হচ্ছে যারা ভিকটিম তাদের ইমিডিয়েটলি ওই অফিসার যারা আছেন ওদেরকে ধরে সবাই মামলা করতে হবে। যদি একটা মামলা করে ওয়াকার স্যারের কোনো অল্টারনেটিভ থাকবে না, ওই অফিসারের উচিত ইমিডিয়েটলি ভারতের যে সমস্ত জায়গায় আমাদের ভারতীয় এজেন্ট যারা আছে আমাদের দেশি বা বিদেশি এদেরকে আইডেন্টিফাই করা। আমরা জানি যে গার্মেন্টস সেক্টরে নাকি অ্যাপ্রক্সিমেটলি 26,000-এর উপরে ভারতীয় লোকজন আছে, এদেরকে ইমিডিয়েটলি ছাঁটাই করে। মনে হয়েছে যে ভারত অ্যাকচুয়ালি আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে আমাদেরকে সরকারকে একটা ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করবে হচ্ছে তাদের ওই এজেন্টদের দিয়ে। ধন্যবাদ। জেনারেল ওয়াকার স্যারকে তো আমরা সবাই স্বাগত জানিয়েছিলাম। প্রথমে আমি নিজেও ইউএন হেডকোয়ার্টারে দাঁড়িয়েছিলাম যাতে বাংলাদেশ সেনাবাহিনীকে ইউএন এর পিসকিপিং অপারেশন থেকে বাতিল করা হয়, কারণ আমরা তখন দেখেছিলাম কতগুলো ফুটেজ যে সেনাবাহিনী জনগণের দিয়ে গুলি করছে, এবং পরবর্তীতে যখন তারা জনগণের পাশে দাঁড়ালো আমরা তাকে এটা ওয়েলকাম করেছিলাম। কিন্তু এখন আমাদেরকে বুঝতে হবে যে এখনো যে অ্যাডমিনিস্ট্রেশনটা আছে সেটা ফ্যাসিস্ট সরকারের অ্যাডমিনিস্ট্রেশন। হয়তোবা মাঝখান থেকে কিছু লোকজন মানে ইম্পর্টেন্ট লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু স্টিল তারা তাদের পজিশনে আছে। আমি এর আগে একটা টক শোতে বলেছিলাম যে চরমোনাইয়ের পির সাথে সেনাপ্রধান একদিন দেখা করেছে সিক্রেটলি, এবং জেনারেল হামিদ তাকে নিয়ে এসেছিল চরমোনাইয়ের পীরকে তো ওনার বাসায়, এবং সাথে আরেকজন জেনারেল ছিল, জেনারেলের নামটা আমি জানি না, এবং তখন হামিদ স্যার তখন ডিজিএফআই ছিলেন না, এটা আমি আগেই বলেছি। বাট তার মানে হচ্ছে এই লোকগুলা যতদিন সার্ভিসে থাকবে দে উইল অ্যাক্ট অ্যাকর্ডিংলি, এবং যারা যারা আছে তারা শুধু তাদের পজিশন থেকে অন্য জায়গায় গিয়েছে কিন্তু সেম বডিটা কাজ করতেছে। এখন ডিজিএফআই তে যারা ব্রিগেডিয়ার জেনারেল পর্যন্ত যাদেরকে চেঞ্জ করা হয়েছে, লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত যারা আছে তারা সবাই আওয়ামী লীগের, কারণ এই লেফটেন্যান্ট কর্নেলের কয়েকজনই সেনাবাহিনীতে যারা রিটায়ার্ড অফিসার যারা সরকারের বিরুদ্ধে 1 লাইন বা 2 লাইন লিখতো বা কথা বলতো তাদেরকে থ্রেট দিত, এবং তারা এখনো আছে। আমি অ্যাকচুয়ালি কয়েকজন অফিসারকে যারা বিডিআর পিলখানার ইনভেস্টিগেশন নিয়ে জড়িত তাদেরকে আমি ফোন বলেছি যে এখন তো দেশ স্বাধীন হয়েছে, লেটস টক। তারা এখনো কথা বলতে রাজি না। রাজিটা কি কারণে? কারণ তারা জানে যে স্টিল এই ফ্যাসিস্ট সরকারের অ্যাডমিনিস্ট্রেশনটা আছে, এবং আমাদের যে ভারতীয় যে প্রভাব যেটা আছে এটা স্টিল আছে। আমরা জানি যে পুলিশ প্রায় 1 লাখের মতো নাকি তারা এখনো কাজে যোগদান করতেছে না, এর মধ্যে একটা বড় অংশ ভারতীয় বলে সন্দেহ করি। এর আগে আমরা অনেকগুলা টিভি প্রোগ্রাম দিয়েছি যে একটা গ্রামের মধ্যে থেকে অনেক পুলিশ অংশগ্রহণ করে হয়েছে, কিন্তু তারা কেউই ওই গ্রামের বাসিন্দা না। রিসেন্টলি একটা জুলকারনাইন স্যার একটা পোস্ট করেছে, সেটা হচ্ছে আপনারা যে ভিডিওটা দেখেন গাছের দূর থেকে তোলা হয়েছিল একটা ভিডিও, যে শেখ হাসিনা হেলিকপ্টারে উঠে চলে যাচ্ছে, ওই ভিডিওটা করেছিল একজন ভারতীয় এজেন্ট, এবং সে একজন স্কোয়াড্রন লিডারের অ্যাপয়েন্টমেন্টে ছিল, এবং তাকে যখন ফাইনালি ধরা হয়েছে তার গাড়ির মধ্যে দুইটা সাবমেশিন গান পাওয়া গেছে আধুনিক, এবং সে বর্তমানে ডিজিএফআই কাস্টাডি আছে আমি জানি। সো এর মানে হচ্ছে বাংলাদেশের প্রতিটা সংস্থার ভিতরে অ্যাকচুয়ালি এই ভারত এজেন্টটা এমন ভাবে ঢুকে আছে, এবং এ থেকে সার্ভিং অফিসার থেকে শুরু করে, আমি আগেও অনেকবারই বলেছি, সার্ভিং অফিসার শুরু থেকে সৈনিক, এই যে এনএসআই যে অর্গানাইজেশনটা আছে এটার মধ্যে প্রায় বিপুল সংখ্যক আওয়ামী আমলে যারাই এখানে ঢুকেছে। সারোয়ার স্যার যেটা বলেছে এটা ঠিক, যে অনেকে হয়তো আওয়ামী লীগ সেজেছে, কিন্তু আওয়ামী লীগ সাজাচ্ছে আর কিছু ছিল হার্ড কোর আওয়ামী লীগ। বাট আমাদের এখন যেটা করতে হবে, আমি মনে করি এই সরকারকে, যে ভারত সরকার তাদের যে মিডিয়াতে আমাদের এগেনস্টে যে প্রোপাগান্ডাগুলো করেছে এবং স্টিল করছে, এটার স্ট্রেংথ হচ্ছে একটাই, যে তাদের লোকজন এখনো আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে আছে। সো আমি মনে করি যে এই সরকারের উচিত ইমিডিয়েটলি ভারতের যে সমস্ত জায়গায় আমাদের ভারতীয় এজেন্ট যারা আছে আমাদের দেশি বা বিদেশি এদেরকে আইডেন্টিফাই করা। আমরা জানি যে গার্মেন্টস সেক্টরে নাকি অ্যাপ্রক্সিমেটলি 26,000-এর উপরে ভারতীয় লোকজন আছে, এদেরকে ইমিডিয়েটলি ছাঁটাই করা। আমাদের দেশেরই তো শিক্ষিত বেকারের সংখ্যা অধিক, এবং এনএসআইতে যে একটা বড় সংখ্যক আছে, প্লাস ডিজিএফআইতে সিভিল যে ইয়াগুলো আছে, এগুলাকে ইমিডিয়েটলি আমার মনে হয় ছাঁটাই করে দেওয়া উচিত। আর সেনাবাহিনীর ভিতরে যারা আছে তাদেরকে, এটা স্লো হচ্ছে অ্যাকচুয়ালি, আমি আগেও বলেছি, এই স্লো হওয়ার কারণেই এই যে আমরা আনসার, তারপরে বিভিন্ন যে জুডিশিয়াল কু এবং অন্যান্য যে জিনিসগুলো দেখেছি, এগুলো আমরা কন্টিনিউয়াস দেখে যাচ্ছি। এবং আমি কয়েকজন সোর্সের সাথে কথা বলে অ্যাকচুয়ালি আমরা একটা কিছু যারা গোয়েন্দা সংস্থায় দীর্ঘদিন চাকরি করেছে একটা কনফারেন্স টাইপ করেছিলাম, যে জানার জন্য যে এটার ফিউচার ইম্প্যাক্ট কি। আমাদের কাছে মনে হয়েছে যে ভারত অ্যাকচুয়ালি আগামী
6 মাস থেকে 1 বছরের মধ্যে আমাদেরকে সরকারকে একটা ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করবে হচ্ছে তাদের ওই এজেন্টদের দিয়ে। সো এ ব্যাপারে যদি সরকার যদি এখনই সাবধান না হয়, এবং আমি ক্লিয়ারলি বলেছি জেনারেল হাফিজ ইজ আওয়ামী লীগার এবং তার সাথে ভারতের কানেকশন আছে, এবং সেম উইথ জেনারেল জাহাঙ্গীর। বাট জেনারেল জাহাঙ্গীর কাছে আমার কাছে মনে হয়েছে উনি পূর্বের ঘটনা করার পরে বর্তমানে এই সরকারকে সহযোগিতা করার চেষ্টা, এটা আমার কাছে মনে হয়েছে দূর থেকে। যারা তার থেকে ক্লোজ আছেন তারা জানবেন। এবং বর্তমানে পলিটিক্যাল লোকজন এবং আমাদের ইয়ারা যে সমস্ত কথা বলতে হচ্ছেন, তাতে বোঝা যায় যে তারা চাচ্ছে, একটা গ্রুপ চাচ্ছে ইমিডিয়েটলি আওয়ামী লীগকে আবার রিহেবিলিট করার জন্য। এই জিনিসটা আমাদেরকে রুখতে হবে। রুখার জন্য যেটা করতে, ভারতীয় আধিপত্যবোধটা আমাদেরকে কমাইতে হবে। এইটাই হওয়া উচিত আমি মনে করি সরকারের এখন মেইন এজেন্ডা। এবং আপনি যেটা বলেছেন সেনাবাহিনীতে কু হওয়ার সম্ভাবনা, যেটা আমি মনে করি না কু হওয়ার সম্ভাবনা আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রেসিডেন্ট এবং যেহেতু স্পিকার অলরেডি জমা দিয়েছে, এবং দুজন আইজিপির ব্যাপারে আমার কিছু নলেজ আছে, আমি যদি অ্যালাউ করেন আমি একটু প্রথমে বলবো আর কি। সেটা হচ্ছে, আমরা আইজিপি মামুন তিনি তো সরাসরি এই আন্দোলনের সাথে ছিলেন, অতএব আমি মনে করি না যে তার ব্যাপারে কেস করতে কোনো সমস্যা হবে। আর আইজিপি শহীদুল ইসলাম যিনি আছেন, উনি অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন যখন হেফাজতের যে হত্যাযোগ্য যেটা হয় তখন ছিলেন উনি, সম্ভবত সেকেন্ড ম্যান ছিলেন পুলিশের। এবং আমি যেহেতু এটা নিয়ে একটু ডিপ ইনভেস্টিগেশন করেছিলাম, তখন আমার সেই কোর্সমেট জিয়াউল আহসান যিনি এখন গ্রেফতারে আছেন, তার অ্যাডভাইস যে এই জিনিসটাকে যেহেতু সরাসরি একটা ব্রুটাল ডিসিশন তারা নিয়েছিল, এবং এটা যেহেতু একটা অপরাধ, এবং তারা যখন এটা নিয়ে ব্রিফিং করেছিল, ওই ব্রিফিং এর মধ্যে দুজন পুলিশ অফিসার নাকি বলেছিল যে আমরা এদেরকে সরাসরি গুলি করবো, তারা তো সরাসরি কোনো অপরাধের সাথে জড়িত না, তা আমরা শুধু একটা পিসফুল একটা হোস্টাইল অ্যাসেম্বলিকে আমরা করব। বাট এইটার কারণে এই দুজন পুলিশ অফিসার যেহেতু ওখানে বলেছিলেন, তখন জিয়াউল হোসেন প্রাইম মিনিস্টার এবং জেনারেল তারেক সিদ্দিকী বলে এনশিওর করেছিলেন যে এই শহীদুল ইসলাম এবং ওই তার নিচে 10 জন এটার সাথে ইনভলভ ছিল, প্রত্যেকেই উইথে AK-47 অর এই শটগান ওই জায়গায় যেন হাজির থাকে, এবং উনি নিজে ছিলেন। তার দায়িত্ব ছিল যে এই যে কি বলে এটা, নটরডেম কলেজের ওই অংশটা, প্লাস হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংক এবং সোনালী ব্যাংকের এই অংশটাকে ব্লকেট দিয়ে যারা পালিয়ে যাচ্ছিল তাদেরকে ধাওয়া দিয়ে এনে ওই জায়গায় এনে তারপরে তাদেরকে সরাসরি ফায়ারের মুখোমুখি করা। সো এই জিনিসটা আমি অ্যাকচুয়ালি একটা পুলিশের অফিসার ওখানে যেখানে ছিল তার কাছ থেকে শোনা, অতএব আমি এটা সম্পূর্ণভাবে বিশ্বাস করেছি। এবং এট দ্য সেম টাইম উনি যখন তার সময়কালে যখন বিভিন্ন কিডন্যাপিং মানে হচ্ছে পলিটিক্যাল কিডন্যাপিং, নট টাকা পয়সা রিলেটেড, তারা যখন বিভিন্ন জায়গাকে ভয়ভীতি প্রদর্শন করতে, একটা গ্রুপ ছিল ডিএমপি থেকে নেওয়া, ওই গ্রুপটা তখন পেট্রোল আকারে ওই আশেপাশে যেত এবং টেকনিক্যাল সাপোর্ট দিত। সো এই দোষগুলা উনি সরাসরি করেছেন, এবং এইগুলা যখন ইনভেস্টিগেশনে আসবে তখন এটা সরাসরি এই জিনিসগুলোর প্রমাণ পাওয়া যাবে, সাথে জড়িত না, বা উনি যেহেতু তখন আইজিপি ছিলেন না তখন, বাট উনি যখন ছিলেন